আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে প্রতি শুক্রবার দিন উমেন্স হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছি সকাল থেকে বিকেল পর্যন্ত। আমি সাধারণত বক্ষব্যাধি বিষয় নিয়ে চিকিৎসা দেই এবং চিকিৎসা দিতে গিয়ে আমার কাছে সবচেয়ে বেশি যে রোগী আসে তারা হচ্ছে শ্বাসকষ্টের রোগী বা দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছে এমন ধরনের রোগী, যাদের ক্ষেত্রে সাধারণ ভাষায় বলা হয় হাঁপানি। অথচ এই হাঁপানি রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় যেই কারণে সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে একটি অপরিচিত নাম, তা হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, সাধারণ ভাষায় যা হাঁপানি নামে পরিচিত। এটি একটি দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, যেখানে ফুসফুসের অ্যালভিওলাই বা বায়ুথলিগুলো আছে তা প্রসারিত হয়ে যায় এবং তা হয়ে যায় পার্মানেন্টলি, বা কখনো তার স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়ার উপক্রম থাকে না। এই রোগটি অ্যাজমা জাতীয় রোগ থেকে একটু আলাদা। অ্যাজমা হচ্ছে সাময়িক সময়ের সমস্যা, যা ওষুধ খেলে ভালো হয়ে যায়, আবার পরবর্তীতে হতে পারে ঠিক হয়ে যায়। কিন্তু সিওপিডি রোগটি ঠিক হওয়ার নয়, তাকে ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই রোগটি সম্পর্কে 2-3টি কথা আপনাদের একটু জানাতে চাই। প্রথম কথা, সিওপিডি হচ্ছে এমন ধরনের শ্বাসতন্ত্রের রোগ যেটি একটা দীর্ঘমেয়াদী এবং পার্মানেন্ট রোগ, যাতে ফুসফুসের ড্যামেজটিও পার্মানেন্ট হয়। সাধারণত ধূমপান যারা করে বা বিভিন্ন ধরনের বায়ু দূষণে আক্রান্ত হচ্ছে যারা ধোঁয়ার মধ্যে থাকছে তাদের ক্ষেত্রেই। দীর্ঘদিন ধরে যখন এই ধরনের ধোঁয়া বা ধূমপান গ্রহণ করতে থাকে, আস্তে আস্তে তাদের ফুসফুসটা ড্যামেজ হতে থাকে। শ্বাসতন্ত্রের যে বিভিন্ন অংশ রয়েছে তার ড্যামেজ হতে থাকে এবং এই ড্যামেজ হতে হতে বয়সের সাথে সাথে একটা সময় গিয়ে তাদের ফুসফুসের যে স্বাভাবিকভাবে যে অক্সিজেন নেয়া এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া যে ক্ষমতাটা তা নষ্ট হয়ে যায়, ফলে শুরু হয় শ্বাসকষ্ট। পাশাপাশি কারো কারো ক্ষেত্রে এই রোগটি হতে পারে কিছুটা জেনেটিক কারণে বা জন্মগত কারণে, তবে সেই সংখ্যাটি খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে ধূমপানকে, এবং বলা যায় প্রায় সব ক্ষেত্রে আমরা ধূমপানকেই দায়ী করি। এই যে এই রোগটি হয় তাতে কি কি সমস্যা হতে পারে? তাতে সাধারণত যে সমস্যাটি হয় তা প্রথমে আপনাদেরকে বলেছি, শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে, কাশির সাথে কফ আসতে পারে, মাঝে মাঝে জ্বর হবে, কফটি পাকা হয়ে যেতে পারে এবং সব মিলিয়ে তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের পুষ্টিজনিত উপাদানগুলো আছে তার শরীরে কমে আসতে পারে। একসময় গিয়ে দেখা যায় যে সে স্বাভাবিক কোনো কাজকর্ম আর করতে পারছে না, তাকে অক্সিজেন ছাড়া চলাফেরাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এবং এই রোগের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করি কিছু কিছু পরীক্ষার মাধ্যমে। এক নাম্বার সেটি হচ্ছে একটি চেস্ট এক্সরে করতে পারি, বুকের যেটি এক্সরে নামে পরিচিত। পাশাপাশি ফুসফুসের যেই সংকোচন প্রসারণজনিত যে টেস্টটি রয়েছে, যেটাকে আমরা বলি স্পাইরোমেট্রি, সেটি করার মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে এই রোগটি তার হয়েছে কি হয়নি। এবং এই রোগের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে যে অক্সিজেনের প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। পাশাপাশি তার যদি ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তচাপ থাকে ইত্যাদিও দেখতে হয়, কারণ এর ক্ষেত্রে একটা জটিলতা হচ্ছে ফুসফুসের প্রেসার বেড়ে যাওয়া, যেটি পরবর্তীতে হার্টের ক্ষতি করতে পারে। তো এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা যখন এই রোগটি ডায়াগনোসিস কনফার্ম করছি, তারপরে চলে আসে চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই বলেছি চিকিৎসাটা হচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণজনিত চিকিৎসা। তার মানে কিছু ঔষধ তাকে রেগুলার গ্রহণ করতে হবে এবং কিছু নিয়ম কানুনের মধ্যে যেতে হবে। নিয়ম কানুনের মধ্যে ঔষধের পাশাপাশি রয়েছে তার ফুসফুসের ব্যায়াম, এবং সেই ব্যায়ামটি স্বাভাবিক ব্যায়ামের মতো না, তা ফুসফুসের শিখানো পদ্ধতির ব্যায়াম, এবং কারো কারো ক্ষেত্রে দিনে 8 থেকে 10 ঘন্টা এমনকি 15 ঘন্টা পর্যন্ত অক্সিজেন গ্রহণ, পাশাপাশি টিকা গ্রহণ করতে হতে পারে, এবং সর্বোপরি একদম পুষ্টিসম্মত খাবার গ্রহণ করতে হতে পারে। আপনার যে এই রোগটি আছে কিনা বা আপনার পরিবারের কারো এই রোগটি আছে কিনা সে সম্পর্কে জানার জন্য আপনি ডাক্তারের শরণাপন্ন হন এবং সঠিক নিয়মে সঠিক চিকিৎসা করুন। ধন্যবাদ।